আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হুটহাট করে কাউকে জামিন দেওয়া যাবে না, বিচার বিবেচনা করে দিতে হবে। তিনি বলেন, গত 15 বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে, প্রতিটি হত্যার বিচার হতে হবে। রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় তিনি সব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আইন শৃঙ্খলা নয়, প্রশাসন ও বিচার বিভাগের ও ব্যাপক সংস্কার করা দরকার। রাজনৈতিক কর্মীদের, নির্যাতিতদের জন্য জেলখানাকে যেন আর ব্যবহার করা না হয়, সেই আহ্বানও জানান তিনি। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা আমার চেয়ে ভালো জানেন। আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না। বাট মোট কথা হচ্ছে, ওভারঅল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারা দেশে 117 জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরেই 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় 69 জন এবং জেলা পুলিশের অভিযানে 12 জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী রাজনীতির সাথে জড়িত। রংপুরে গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে 3 এবং বিভাগের 8 জেলা থেকে 18 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁয়ে 6, রংপুরে 2 ও লালমনিরহাট থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল 6টা থেকে অভিযান চালিয়ে আজ সকাল 6টা পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। দর্শক, গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। ডেভিল হান্টের যে বিশেষ অভিযান, সেই অভিযানের গাজীপুরে তৃতীয় দিনে প্রায় 81 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ। আপনাকে যদি বিস্তারিত জানাতে চাই, তাহলে গাজীপুর মহানগরে 8টি থানায় 69 জনকে আটক করেছে গতকাল রাতে, এবং গাজীপুর পুরো জেলায় আটক করা হয়েছে 12 জনকে। এই আটককৃত যারা রয়েছে তাদের নামে কিন্তু বিভিন্ন থানায় মামলা রয়েছে, এবং তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। আমি যদি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে এই যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান ডেভিল হান্ট, এটা কিন্তু পুরো গাজীপুর জুড়ে কিন্তু একদম চিরুনি অভিযান হচ্ছে, এবং সকল ধরনের অপরাধীকে তারা আইনের আওতায় নিয়ে আসছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, পুলিশের বরাত থেকে যেটি জানানো হয়েছে যে এই যে বিশেষ অভিযান, এটি কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমূলে এই অপরাধীদের ধরা হবে, ততক্ষণ পর্যন্ত এই বিশেষ যে ডেভিল হান্ট অপারেশন সেটি কিন্তু চলবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে সাধারণ মনে কিন্তু এক ধরনের গ্রেপ্তার উৎকণ্ঠা রয়েছে, এবং তারা যেটি জানিয়েছেন যে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদেরকে যেন একদম সঠিক নিরাপদে যারা অপরাধী তাদেরকে যেন গ্রেফতারের আওতায় আনা হয়। তো গাজীপুর থেকে এখন পর্যন্ত 3 দিনে যে বিশেষ অপারেশন, সেই অপারেশনে 262 জনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
অমর একুশে বইমেলার স্টলে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা বাংলাদেশি নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার, পুলিশ ও বাংলা একাডেমির কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলার নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউএনডিপির প্রতিনিধি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। পরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, ডিসেম্বর নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। তার আগে সীমিত পরিসরে স্থানীয় ভোট হলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ 191তম অবস্থানে রয়েছে। বেলা 11টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। তিনি জানান, দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বাংলাদেশ। সার্বিকভাবে এই স্কোর খুবই উদ্বেগজনক। থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন, এবং আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর 100-র মধ্যে 23, যেটি হিসাব করলে 14তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। প্রহসনের বিচার বন্ধ, নির্দোষ চাকরিচ্যুত বিডিআরদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। সকাল 9টা থেকে তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারের চারপাশে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন। তারা বলেন, শেখ হাসিনা তাদের মসনদকে টিকিয়ে রাখার জন্য বিডিআর বাহিনীকে ধ্বংস করে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে বিচারের নামে সাজা দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করে বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যার 13 বছর আজ। আলোচিত হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনের রহস্য উন্মোচনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু গত 13 বছরেও কুলকিনারা হয়নি এই হত্যাকাণ্ডের তদন্তের। তারা কারা জড়িত এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই রহস্য আজও উন্মোচিত হয়নি। মামলার অগ্রগতিও হতাশাজনক। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার। 2012 সালের 18 এপ্রিল এ মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। পরে বিভিন্ন সময়ে রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ি নিরাপত্তা কর্মী পলাশ রুদ্রপাল ও নিরাপত্তা কর্মকর্তা এনাম আহমেদ সহ আরও 5 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তানভীর, নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির, রুদ্রপাল ও মিন্টু জামিনে মুক্ত আছেন।
হত্যায় ব্যবহৃত ছুরি, বটি, ছুরির বাট, সাগরের হাত বাঁধা ওড়না ও রুনির পরনের কাপড় ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠিয়েছিল র্যাব। হত্যায় সন্দেহভাজন কয়েক ব্যক্তির ডিএনএ নমুনাও যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়। হত্যার ঘটনায় বিভিন্ন সময় মোট 160 জনকে জিজ্ঞাসাবাদ করে র্যাব, কিন্তু খুনি শনাক্তের জন্য কার্যকর ক্লু পায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হাইকোর্টের নির্দেশে সাগররুনি হত্যা মামলার তদন্ত নতুন মোড় পায়। গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই মামলার রহস্য উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গেও কথা বলছেন, আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে, সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। টানা 15.5 বছর ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারে সেই সরকার যে আন্তরিক ছিল না সেটি স্পষ্ট। সরকারের ঘনিষ্ঠ লোকজন এই হত্যার সঙ্গে জড়িত থাকার ইঙ্গিতও মিলেছে বারবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবির প্রতিবাদে সমাবেশ করছেন সাংবাদিকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে দুপুর 12টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হয়। প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের সবাই চায় দমিয়ে রাখতে। বিগত সরকার সাংবাদিকদের ভয় পাওয়ায় সাগর রুনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কিন্তু সাংবাদিক সমাজ তাতে দমে যায়নি। তারা বলেন, সাগরের হত্যা মামলা হওয়ার 114 বারের মতো পিছিয়েছে। হওয়ার পর তা 14 বারের মতো পিছিয়েছে। তৎকালীন সরকারের প্রত্যেক এই মামলার বিষয়ে উদাসীন ছিলেন। বর্তমান সরকার এই মামলাকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন সংবাদকর্মীরা। চোখের সামনে থেকে দেখেছি রাজনৈতিক বিভক্তির কারণে একটি বিশেষ সরকারকে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করার জন্য কিভাবে সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, কিভাবে এই আন্দোলনকে বিভক্ত করা হয়েছিল। আমরা আশা করব অতি দ্রুত আমাদের এই দাবি আপনারা বাস্তবায়ন করবেন। আমরা আর কখনোই সাগর রুনি হত্যার বিচারের দাবি নিয়ে আসতে চাই না। যদি আপনারা এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত না করেন তাহলে প্রক্রিয়া ভিন্ন হবে। আমরা অবশ্যই আরো কঠোর কোনো প্রক্রিয়া, কঠোর কর্মসূচি নেওয়ার চেষ্টা করতেই আমাদের বাধ্য করেন না প্লিজ। এবার মাই টিভি বিশেষ। মনিটরিংয়ের অভাবে অকেজো হয়ে পড়ে আছে ঢাকার বিভিন্ন পয়েন্ট স্থাপন করা স্বয়ংক্রিয় সিগন্যাল লাইট। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ করতে 2010-11 অর্থ বছরে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের আওতায় 38 কোটি টাকা খরচ করে এই সিগন্যাল লাইট স্থাপন করা হয়। স্থাপনের পরে আর মনিটরিং করেনি সিটি কর্পোরেশন, ফলে অপচয় হয়ে গেল 38 কোটি টাকা। এ বিষয়ে তদন্ত চাইলে দায়সারা বক্তব্য দেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যানজটের নগরী রাজধানী ঢাকা। দিনরাত 24 ঘন্টা চলছে যানবাহন। অনেকের মধ্যেই রয়েছে ট্রাফিক আইন না মানার প্রবণতা। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে সবসময় ব্যস্ত সময় পার করতে হয় ট্রাফিক পুলিশের। চালকদের ট্রাফিক সিগন্যাল মানা আর না মানার মধ্য দিয়েই নিয়ন্ত্রণ রাখতে হয় যানজটের। আর এমন গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছে ট্রাফিক পুলিশ তার হাতের ইশারায়। ঢাকা মহানগর জুড়ে এভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। এতে প্রাণের ঝুঁকি থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এমন বাস্তবতায় 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে রাজধানীর বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করার কথা থাকলেও কয়েকদিন পরেই তা অকেজো হয়ে যায়। কর্পোরেশনের যে নিয়ন্ত্রণ কক্ষ, সেখানে করা হয়েছে আনসারদের রুম। প্রকল্প শেষ করেই দায়সারা কর্তৃপক্ষ। পরে আর নেই মনিটরিং, হয়ে গেল অকেজো, গচ্ছা গেল 38 কোটি টাকা।
কি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা? তখন যখন লাগাইছিল তখন কিন্তু চলতো, 2009 থেকে 19 পর্যন্ত সবগুলোই রান করছিল। পরবর্তীতে এগুলা ওই কিস প্রকল্প শেষ হওয়ার পরে স্যার এগুলা ওই সিটি কর্পোরেশনকে ওই টেকনোলজি ট্রান্সফার করা হয় নাই বা সিটি কর্পোরেশন লোকজন বুঝে নাই, কারণ প্রকল্প বেশি ছিল তো প্রকল্পের লোকজন যারা ছিল ওরাই খালি এগুলো চালাইতে পারতো। আর পরে দেখা যায় কর্পোরেশন বা ওটা যে মেনটেন্যান্স করার কথা, মেনটেন্যান্সগুলো ঠিক মতো হয় নাই। যদি কাগজ দেখাইতে পারে আমি ড্রাইভার নেব, এর তো কোনো টিম লিডার কোনো সিস্টেম ছিল না, এগুলো ওইরকম প্রজেক্ট কিছু হয়নি স্যার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়সারা বক্তব্যের পাশাপাশি এই প্রকল্পের বিষয়ে খুব বেশি দায়িত্বশীল কিছু না বলতে পারলেও এড়িয়ে যান প্রধান প্রকৌশলী। তো আমি মনে করি এইখানে যে সিগন্যালটা ওনারা ইনস্টল করছিলেন সেই সিস্টেমটা টাইম বেসড মনিটরিং অথবা মেনটেনেন্স হয়নি। এটা বানাইছে সিটি কর্পোরেশন, ফান্ডিং ওয়ার্ল্ড ব্যাংকের, এটার ইউজার হচ্ছে কিন্তু পুলিশ। এখন পুলিশ যখন ইউজ করতে গেছে তখন ওনাদের সিস্টেমের সাথে মানে ওনাদের মানে এই সিগন্যাল সিস্টেমের সাথে ওনাদেরও তো মানে অনেক কিছু মানে মনোভূত হয় নাই। পরিকল্পনা, গবেষণা আর আন্তরিকতার অভাবেই এভাবে অপচয় হয়ে গেছে বিভিন্ন প্রকল্পের নামে মোটা অঙ্কের টাকা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রতীকী সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের দুঃখে যারা দুঃখ পাবে সেই রকম সরকার প্রয়োজন, যারা জনগণের কল্যাণ করতে পারবে। তিনি বলেন, সরকারের কাছে সহযোগিতা পাচ্ছে না এরকম কত আহত মানুষ আছে তার হিসেব নেই। দেশের স্বার্থে সবাই এক ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশৃঙ্খলা করে যাতে গণতন্ত্র বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে সকলের প্রতি আহ্বান জানান মান্না। এই সরকার হলেই হবে না, কেবল ভালো মানুষ দিয়ে দেশ চলে না, যোগ্য লোকও লাগবে। সেই রকম মানুষ যে ভালো জনগণকে ভালোবাসে এবং জনগণের কল্যাণ করতে পারে, উপকার করতে পারে, সেই রকম দেশ চাই, সেই রকম সরকার চাই। রমজানে টিসিবির ট্রাকসেলে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় সকল বিভাগীয় সদর ও ৫টি দরিদ্র পীড়িত এলাকা সহ মোট ১৩টি এলাকায় ১২ লাখ পরিবারের মাঝে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই জনসংখ্যাকে আরও বাড়ানোর জন্য অতিরিক্ত ১২ লাখ পরিবারকে রমজান মাসের শেষ দিকে পর্যন্ত ট্রাকসেলে কার্যক্রম চালু থাকবে। এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরও সহনশীল হবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের শুনানি ২ সপ্তাহ মুলতবি করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ৩ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত ১৯৯৬ সালে। এই সরকারের অধীনে ৩টি জাতীয় সংসদ নির্বাচন হয়। এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৪ সালে ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল থাকে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়িঘড়ি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়কের বিধান বাদ দিয়ে সংবিধানের ৫ম সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার।